স্বার্থ লাইন কেটে দিল। জামিল বিড়বিড় করে বলল, শালা বলতে দিলি না, করবি তো ঠিকই। ঘরের বাইরে নিঝুম পায়ের শব্দ শোনা যাচ্ছে। এই হাঁটার গতি স্বার্থের চেনা। ঠিক 2 মিনিটের কফি হাতের ভিতরে ঢুকলো তুষি। উচ্ছল মুখ, ঠোঁটে মিটিমিটি হাসি। নিঃশ্বাসের ওঠানামায় মনে হচ্ছে কিছু নিয়ে উত্তেজিত ভীষণ। স্বার্থ ভ্রু বেঁকে বসল একটু। পুলিশি তীক্ষ্ণতা মিশিয়ে সরু চোখে চেয়ে রইল সে। তুষি এগিয়ে এলো স্বতঃস্ফূর্তি নিয়ে। একটা মিনি ট্রেতে 2টো বাটি, একটাতে ডেজার্ট, একটাতে কফি। ও আগে কফির মগ এগিয়ে দিয়ে বলল, নিন। স্বার্থর খটকা লাগছে। বাইরে যা হলো, তুষির তো মুখে এমন আলো থাকার কথা না। আবার ভাবল, লাফিয়ে লাফিয়ে কফি বানাতে গিয়েছে, সেখানেও সন্দেহ থেকে যায়। স্বার্থ চুপ করে মগটা হাতে নেয়। কফির ধোয়ার রং কিছুটা লালচে হয়ে গেছে। স্বার্থ চুমুক দেওয়ার বাহানায় মুখের কাছে ধরল। অমনি এক ঝটকায় ঝাঁঝালো গন্ধ এলো নাকে। চিলি পাউডার। ঠোঁট কামড়ে হাসলো স্বার্থ। তুষি অধৈর্য হয়ে বলল, কি হলো? খান। কত যত্ন নিয়ে বানালাম, ঠান্ডা হয়ে যাবে না? তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মরিচ মিশিয়েছ? চমকে উঠল তুষি। ঝট করে আকাশ ভেঙে মাটিতে ছিটকে পড়ল। স্বার্থ বলল, কফির তো ভ্যারাইটিস ট্রাই করেছি, আজ না হয় প্রথমবার বইয়ের হাতের মরিচ কোলানো কফিও টেস্ট করলাম। ঝট করে কফিটা গলায় ঢেলে দিল স্বার্থ। এক ঢোকে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলল। তুষি থ বনে যায়। খুব বিস্ময়ে চোখ ছিটকে আসে বাইরে। উনি জেনে বুঝেও খেয়ে নিলেন। স্বার্থ থমকালো না। একের পর এক দ্রুততায় চুমুক বসালো ওই মরিচ মেশানো কফিতে। শেষমেশে উদ্গ্রীব হয়ে হাতটা টেনে ধরল তুষি। উৎকণ্ঠা নিয়ে বলল, কি করছেন? জেনেও খাচ্ছেন কেন? তুমি খুশি হবে তাই। কথাটাই বুকের ভেতরে খোঁচা লাগলো তুষির। ফ্যাকাশে হলো মুখ। ততক্ষণে স্বার্থর চেহারার রং পাল্টে গেছে। হলদে ফর্সা মুখটা লাল হয়েছে মুহূর্তেই। চোখ টলমল করছে। ঘামছে স্বার্থ। স্বার্থ কবজির উল্টো পিঠে এক ডলায় নাকের ডগা মুছল। ঝালে গলা জিভ পুড়ছে, যেন জ্বলে যাচ্ছে সব। মাত্রা পেরোতেই খটখট করে কেশে উঠল সে। তুষি তড়িঘড়ি করে ডেজার্টের বাটি এগিয়ে দেয়। মিষ্টি। মিষ্টিটা স্বার্থ হাত ঠেলে সরিয়ে দিল। তোড়ে একদম বাটি শুদ্ধ ফ্লোরে গিয়ে ছিটকে পড়ল সেটা। বলল ভীষণ তেজ নিয়ে, খাবো না। তুষি ভোরকে বলল, কেন? তুমি চাইছিলে আমাকে ঝাল কফি খাইয়ে আনন্দ পেতে, আনন্দ দিচ্ছি। চোখ ভিজে উঠল তুষির। বোঝা স্বরে বলল, আমি তো মজা করছিলাম, ভেবেছিলাম আপনি এক ঢোক খেয়ে আর খেতে পারবেন না। মিষ্টিও তো এনেছিলাম সেই জন্য। স্বার্থ কোনো কথা বলল না। কান মাথা ধরে গেছে ঝালে। টলটলে চোখ বেয়ে পানি পড়ছে তখনও। তুষি দিশেহারা হয়ে বলল, পানি। ও সেন্টার টেবিলের দিকে ছুটতে নিলেই স্বার্থ হাত টেনে ধরল। যাবে না। আপনার চোখ দিয়ে পানি পড়ছে। পড়ুক। মানুষটা এত জেদ। তুষি নিজের জেদই জল হয়ে গেল। ছলছলে চোখে বলল, এরকম করবেন না, আমার ভুল হয়ে গেছে। এখন খেতে লাভ নেই। স্বার্থ কণ্ঠ শক্ত। তার চেয়েও শক্ত তার চাহনি। খুব বেশি রেগে যাচ্ছেন হয়তো, কিংবা কষ্ট পেয়েছে কাজটায়। একটু কফি তো খেতে চেয়েছিল। এরকম না করলেই হতো না? সত্য অন্যভাবেও নেওয়া যেত। প্রচণ্ড এক ঘাটতারাকে বিয়ে করেছে, মনে থাকে না কেন ওর? অনুতাপে তুষি মরে যায়। অনুনয় করে বলে, পানিটা অন্তত আনতে দিন, আর করবো না এসব। স্বার্থ মাথা এলিয়ে দেয় চেয়ারের পেছনে। দেখেই যেন অসুস্থ মনে হলো। তুষির দিক দিশে খুইয়ে গেল ফের। অস্থির হয়ে বলল, আমার ভুল হয়েছে, শুনুন না, হাঁটা ছাড়ুন, পানি নিয়ে আসি। স্বার্থ চোখ বুজে পাথর হয়ে বসে রইল। তুষি অনুরোধ করলো কয়েকবার। এবার বলল সে, চোখ বন্ধ রেখেই বলল, খাবো না আমি। তুষি উদ্বিগ্ন হলো। কি কি শর্ত বলুন? নির্লিপ্ত নয়নজোড়া মেলে স্বার্থ সোজাসুজি তাকালো। এমন সোজা ঝাপটা বলল, সকালে দিদুনার সাথে যেটা হয়নি সেটা এখন আমার চাই। তুষি বিস্ময়ে স্তব্ধ। তবদা খেয়ে বলল, কি? আপনি? আপনার কি মাথা খারাপ? এই সময় কেউ এইসব? স্বার্থ কথা কেড়ে নিল। পুরো কণ্ঠে বলল, এত কথা বলবে না। যদি চাও তাহলে পানি খাবো, আর না দিতে চাইলে আমি আজ এভাবেই থাকবো। এমনিতেই বুক পিঠের ঘা শুকায়নি, তারপরে এত ঝাল খেয়ে যদি কিছু হয়ে যায় তোমারই ভালো, বেঁচে যাবে তুমি। তুষির ভেতরটা টলমল করে উঠল। ঠোঁট ভেঙে আদ্র চোখে বলল, এসব কি কথা? তাহলে করো যা বললাম। তুষি হ্যাঁ না বলতে পারল না। পূর্বেই এক হাতের হ্যাচকা টান মেরে কোলে বসিয়ে দিল স্বার্থ। সহসা সরু কোমর পেঁচিয়ে ধরে নিজের হাতে। ঝালের তীব্রতায় নিঃশ্বাস তপ্ত ওর। সবটুকু গলার ভাঁজে আশ্রে পড়তেই তুষি মুচড়ে উঠল একটু। মিনমিন করে বলল, এরকম ভাবে দিতে হবে? এমনি এমনিও তো দেয়া যায়। আমি যদি ফিলই না করলাম নিয়ে কি লাভ? হৃদয় জুড়ে এক অন্যরকম শিহরণ বইল তুষির।
কুণ্ঠায় চিবুক নুইয়ে রাখল সে। শরীরটা কাঁপছে, ধরফর করছে বুকের পাশ। স্বার্থ তাগিদ দিল চওড়া সরে। তাড়াতাড়ি, কষ্ট হচ্ছে আমার। তুষি হাতের আঙ্গুল কসলায়, চেহারায় এক সুপ্ত জড়তা। স্বার্থ বলল, বুঝেছি, তোমাকে দিয়ে হবে না, ছাড়ো। মেয়েটাকে কোল থেকে উঠিয়ে দিতে একটুখানি ঠেলতে নিল ও। তুরান্ত ঝড়ের হাওয়ার বেগে পুরুষদীপ্ত ঠোঁটের ভাঁজে ক্ষুদ্র চুমুটা বসিয়ে দিল তুষি। স্বার্থ থমকায়। ওর সরব চোখে চাহনি থামে, থামে শ্বাস, বলিষ্ঠ শরীর। পরপরই বজ্র পাখির ডানার মতো দু হাতে দুপাশ থেকে আরও শক্ত করে মেয়েটার কোমর চেপে ধরল সে। একেবারে তুলতুলে দেহটা নিজের সাথে মিশিয়ে ফেলল সে। তুষি ভেবেছিল একটা ছোট্ট চুমুতেই সরে আসবে, হলো না। তবে দিল না স্বার্থ। এক হাতে তুষির চুলের ভাঁজে গলিয়ে দিয়ে নির্নিমেষ নিজের ঠোঁট দুটো তুষির প্রলোভ ঠোঁটের মাঝে আটকে ফেলল। বাড়িয়ে দিল গভীরতা, ছোঁয়াছুঁয়ি অদম্য তীব্রতা। আরও উন্মাদ হয়ে পড়ল যেন। তুষির আশায় না থেকে এই আদরের ভার নিল নিজেই। আরও ঘনিষ্ঠতায় স্বার্থের ঠোঁট আরও স্পর্শ থেমে রইল না, বরং শুষে নিল তুষির অস্তিত্ব, তুষির নিঃশ্বাস নেয়ার ক্ষমতা। মানুষটার উত্তপ্ত বাতাসের মতো ছোঁয়ায়, পারফিউমের গন্ধে তুষির প্রাণ যায় হলো। একটা বিস্তর চুমুর পর্ব কাটল কিছুক্ষণ। তুষি যখনই সরতে নেয়, স্বার্থ আরও ঠেসে রাখে। ঠোঁট ছুটে ছুটে মেয়েটার শ্বাস প্রশ্বাস নিজের মাঝে ছিনিয়ে নিতে চায়। শেষমেশ একটু ফুলস্রোতে বুকে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল তুষি। তবে স্বার্থ নিজেই ছাড়ল বোধহয়। সুযোগ পেয়ে ধরফরিয়ে উঠে গেল মেয়েটা। স্বার্থ চওড়া পিঠ ফোমের তৈরি চেয়ারের সাথে এলিয়ে দেয়। গালে জিভ ঠেলে বাঁকা ঠোঁটে হাসে। তুষি লজ্জায় আর তাকাতে পারল না, দেখতে পারল না। ছটফট করে এক ছুটে এসেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল খাটে। স্বার্থের পেপাসা হয়তো মেটেনি। ঠোঁট জোড়া বৃদ্ধাঙ্গুলে মুছতে মুছতে উঠে এলো সে। ঝট করে ঝুঁকে গিয়ে এক টানে সরিয়ে ফেলল ওটা। তুষি হকচকিয়ে বলল, এ কি? কি? তুষি আবার মুখ ঢাকলো। স্বার্থ আবার সরিয়ে আনলো। আরে, ও ফের মুখ ঢাকতে গেল। এবারও বাদ সাধল স্বার্থ। শক্ত করে পাতলা কম্বল ধরে রাখলো মুঠোয়। মেয়েটা অসহায় কণ্ঠে বলল, ছাড়ুন, আমার লজ্জা লাগছে। স্বার্থ উত্তর দেয় না, চেয়ে রয় ঠান্ডা চোখে। তুষি নিরুপায় হয়ে বলল, এমন কেন করছেন? পানি খাবো। টেবিলেই তো আছে, নিয়ে এসো। আপনি এনে খান, আমি পারবো না। স্বার্থ সাথে সাথে বলল। ঝাল এখনো কমেনি, হয় পানি, না হয় আরেকবার। নির্বোধ বনে গেল তুষি। স্বার্থ ভ্রু উঁচিয়ে বলল, রাজি? তাহলে এগোতে গেলেই তুষির চোখ পকট করে এক লাফে নেমে এলো নিচে। তার চেয়েও দ্রুত পায়ে পানি আনতে চলল। দুষ্ট হেসে আধশোয়া হয়ে বসল স্বার্থ। নিষ্পলক 2 সেকেন্ড চেয়ে চেয়ে দেখল তুষিকে। একটু আগের অন্তরঙ্গতায় তুষির চুল খুলে গেছে, কোমরের সাথে নড়ছে তা। ওনার এক পাশ ঝুলছে, শরীরের সাথে কামিজটা মিশে থাকায় বোঝা যাচ্ছে লতায় বাঁকানো খাঁজগুলো। এই মেয়েটা কি করছে? কি এমন তন্ত্রমন্ত্র ছুঁড়েছে ওর মনে? না হলে হঠাৎ তার স্বার্থের চোখে তুষিকে এমন আগুন সুন্দরী মনে হচ্ছে কেন? যার একটুখানি স্পর্শেই জ্বলছে পুড়ছে ও। আরও ব্যাকুল হচ্ছে কাছে পাওয়ার নেশায়। স্বার্থ বড় করে দম নেয়, কণ্ঠে মাদক মিশিয়ে ডাকে, এই চোর। বেখেয়ালে জবাব দিল তুষি। আই লাভ ইউ। ছ্যাদ করে উঠল তুষির বুক, হাত পা কাঁপছে। শুধু মুঠোয় তোলা পানির গ্লাসটা অবধি ঝুপ করে খসে পড়ল মাটিতে। কান ঝাঁঝিয়ে উঠল অনুভূতিতে। বিস্ময়ে স্তব্ধ হওয়া শরীর আর চোখে অবিশ্বাস্য নিয়ে স্বার্থর পানে চেয়ে রইল তুষি। প্রখর গাঢ় অনুভূতি সমেত থেমে থেমে বলল, কি বলেন? স্বার্থ নির্লিপ্ত ভীষণ। শান্ত চোখে এক পল দেখল ফ্লোরে ছড়িয়ে থাকা ভাঙা গ্লাসের টুকরো আর সরল রেখার মতো ছুটতে থাকা পানির গতি। তবে তুষির কথার জবাব দিল না। ধুম করে উঠে বেরিয়ে গেল হঠাৎ। কোথায় গেল কে জানে। তখনও ঠায় দাঁড়িয়ে পাথর হয়ে রইল তুষি। টের পেল সমস্ত শরীর ভূমিকম্পের প্রখর স্রোতে বইছে। বুকের ভেতরে সুনামি নেমেছে যেন। এর একটু পরেই ঘরে এলো আসমা, হাতে বেলচা ঝাড়ু। হাই হুতাশ করে বলল, আহারে আপা, গ্লাসটা ভাঙ্গা গেল। আর কত বকবক করতে করতে মেঝে পরিষ্কার করতে বসলো সে। অথচ একটা কথাও বলতে পারল না তুষি। কানেই এলো না কিছু। থরথর করা বুক নিয়ে বিছানায় বসলো ও। শরীরের কাঁপুনি থামতে শক্ত করে মুঠোয় খামচে ধরল চাদরটা। চোখের কোণে এক প্রস্থ টলমল করে উঠল তখন। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ভাসল যেন। স্বার্থ ভালোবাসি বলল এক্ষুনি? সত্যি এটা? তুষির ঘুম ভাঙল দরজার খটখট শব্দে। টেনে হিসড়ে দুটো চোখ মেলে চাইল সে। জিজ্ঞেস করলো ভাঙা গলায়, কে? আমি, খোল।
দাদির গলা শুনে ওপাশ থেকে এপাশে ফিরল তুষি। চমকে উঠল অমনি, স্বার্থ ঘুমিয়ে আছে। অমনি তড়া করে উঠে বসলো মেয়েটা। চোখের পাতা ঝাপটে ভাবল, উনি উনি কখন এলেন? কাল রাতে স্বার্থ সেই যে বের হয়েছিল আর ঘরে আসেনি। পাক্কা 4 ঘন্টা বসে বসে দরজার পানে চেয়েছিল তুষি। দেখেইনি আসতে, তাহলে এলো কখন? পাশেই বা শুলো কখন? হলদে ফর্সা ট্রিম করা দাড়ি ভর্তি চিবুকের এক পাশ দেখে পরপর লাজুক ভঙ্গিতে ঠোঁট টিপল তুষি। বুকের কোণে কোণে ফের ভেসে উঠল গত রাতের কথা। কানের পাশে স্বার্থের দড়া স্বরের মতো একটা কণ্ঠ এসে গাইল, হ্যাঁ চোর, আই লাভ ইউ। তুষি কোণঠায় রাঙা হয়ে পড়ল না। হাসনা জোরালো হাতে ধাক্কা দিলেন আবার। অধৈর্য হয়ে বললেন, কি হইল খোল? আসছি দাদি, আসছি। তুষি দ্রুত পায়ে নেমে এলো। উস্কো খুস্কো চুল হাতে পেঁচিয়ে খোপা করল পেছনে। দরজা টানতেই হাসনা কোমরে হাত দিয়ে বললেন, কয়টা বাজে সেরি? সৌর বাড়িতে এত বেলা কইরা কেউ ঘুমায়? শ্বশুর বাড়ি। এটা তো আমারও বাড়ি দাদি। হ, কিন্তু তোর সৌর শাউরি আছে এইখানে। ঘুমতে উইঠা হ্যাগো চা পানি দেউন লাগে না? সকাল সকাল উইঠা নাস্তা বানাবি, হেগো খাইতে ডাকবি, সৌরের হাতে চা দিবি। তাইলেই না পোলার বউ পাইয়া হেরা গদ গদ হইব, সুনাম হইব তোর। হেডি থুইয়া ঘুমাইতাছস গরুর নাহান। তুই থাকতে তোর শাউরি নাস্তা বানাইতেছে কেন? এইটা কি কোনো ভালো বউ গো কাম? তুষি চেয়ে দেখলো 7:10 বাজে ঘড়িতে। হাই তুলে বলল, আসলে রাতে একটু ঘুম হয়নি, শেষ রাতে চোখ বুজেছি জানো। হাসনা কথাগুলো নিজের মতো ভেবে নিলেন। চাপা হেসে বললেন, প্রথম প্রথম এমনই হইব। যাওগা, যা কইলাম শুনছস? যা রান্দা ঘরে যাইয়া শাউরিরে কবি, মা আমার দেন আমি নাস্তা বানাই। তুষি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। যেতে নিয়েও বলল, কিন্তু আমি তো রান্না বান্না পারি না। ওইবার রুটি বেলতে গেলাম, পিঁড়িটাই উল্টে আসমার পায়ের উপর পড়লো। বড় মা তো আমাকে কিছু করতেই দেবে না, বের করে দেবে। হেইটা তো হ্যাঁ ভালা মানুষ, হেই লাইগা দেয়। কিন্তু তুই আইসকা বাইর হবি না, কসম দিয়া খাড়াইয়া থাকবি। অহন আসতে, নইলে সব মনে মনে কইব এই হাঁস না তোরে শিক্ষা দীক্ষা দেয় নাই। আচ্ছা। তুষি পাশ কাটাতে গেলেই হাসনা আর্তনাদ করে বলল। ও কি, এমনে কই যাস? ঘাবড়ে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। কেন, রান্না করে? হাসনা ফিসফিস করে বলল, তুই কি সেরি পাগল? যা ঘুমোস দিয়া। তুষি অবাক হয়ে বলল, ও মা, এই 7টা বাজে গোসল করব কেন? দুপুরে করব। আরে সেরি কয় কি, গোসল না কইরা এক পাও বাইর হবি না। কেন, গোসলের মধ্যে বিশেষত্ব কি? হাসনা কটমট করে উঠলেন। তোরে আমি মাইরাই ফালামু সিধা ছেড়ি। তুই কি বাতাসে বড় হইছস? তুষি মাথা চুলকালো। হাসনা কপাল চাপড়ালেন এই মেয়ের বোকামি দেখে। পরপর ভাবলেন ব্যাপারটা স্বাভাবিক। তুষি জীবনে একটা প্রেম করেনি। চাল চলন পোশাক আশাক সব ছিল পুরুষদের মতো। কুস্তিও শিখল সেই জন্যে। ছেলে পেলে ওকে প্রেমের প্রস্তাব দেয়া তো দূর, দূর থেকে শীষ বাজালেও গিয়ে চুল টেনে ধরত। সেই মেয়ের সংসার সম্পর্কে ধারণা থাকবে কিভাবে? কেই বা বোঝাবে এসব? হাসনা এক পল উকি দিলেন খাটের দিকে। স্বার্থ ঘুমোচ্ছে। বৃদ্ধা ফিসফিস করে বলল, আইসা একটা কথা কই, তোরা যে আলেদা ফেলাদা ছিলি এক রাই, বাইরে ছিলি না এক রুমে ছিলি? বাইরে থাকবো কেন, এক রুমেই ছিলাম। সকালে গোসল দিছিলি? তুষি ঘাড় নাড়ল। হ্যাঁ। হাসনা ওর মাথায় থাপ্পড় মেরে বললেন, তাইলে আবার অবুজের বান করস কে? জলদি যা। না, এখন হবেই না। সারা রাত এসি চলেছে, ঠান্ডায় জমেছিলাম আমি। এখন গোসল করলে শীত করবে আমার। হাসনা চোখ রাঙিয়ে বললেন। তুষি, তক্ক করিস না, গোসল করতে হইব। তুষি তেরামো শুরু করলো। করবো না, সরো। ও যেতে নিলে হাসনা কোনোই টেনে ধরল। কপাল চাপড়ে বলল, আল্লাহ গো আল্লাহ, এইডারে কোন পিসা দিয়া বাইরাইলে এইডাই বুঝবো। তুষি নাক ফুলিয়ে বলল, দাদি, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমায় সম্মান দাও বলে দিলাম। ওরে রঙ্গের কথা রে, সম্মান বুঝেন আর গোসলের কথা বুঝেন না?
ধরো সরো তো তুমি। তোরে আমি লাশ বানামু, তাও এমনি বাইর হইতে দিমু না। তুষি যেতে নেয়, হাসনা টেনে ধরল। দুজনের তর্কাতর্কি, ধাওয়া পাল্টা ধাওয়া চলল কিছুক্ষণ। এর মাঝেই স্বার্থর ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে চোখ মেলে চাইল ও। দরজায় হাসনা তুষির এমন টানা হেঁচড়া দেখে ভ্রু কুঁচকে উঠে বসল। খুব আশ্চর্য হয়ে বলল, কি হচ্ছে এখানে? তুরান্ত থেমে গেল দুজন। তুষি শক্ত হয়ে মাথা নুইয়ে ফেলল, ফিরল না পিছনে। হাসনা জোর করে হেসে বলল, কিছু না ভাই, এমনি আইছি। স্বার্থ নিজেও কথা বাড়ালো না। ঘুম ভেঙেছে যখন উঠে ফ্রেশ হতে এগুলো। হাসনা তুষিকে চাপা কণ্ঠে বলল। তুষিও কণ্ঠ ঠেসে বলল, জামাই টয়লেটে যাইতাছে, তুই আগে যা, গোসল দিয়া আয়, নইলে দেরি হইব। স্বার্থ এবার বুঝলো ব্যাপারটা। আমি কেন গোসল করবো? আমার গায়ে কি ময়লা? ওরে সেরি রে, তোরে আমি কি দিয়ে পিডামু? গোসলের দরকার নেই, এরকম কিছু হয়নি। ও ওয়াশরুমে ঢুকলেও লজ্জায় থতমত খেয়ে গেল হাসনা। দুম করে তুষির পিঠে কিল বসিয়ে বললেন, বেসরম সেরি, তোর লাইগা আমার মান ইজ্জতটা গেল গা। না জামাই কি মনে করছে আল্লাহ গো? এতে মনে করার কি আছে? হাসনা দাঁত খিসলেন। খপ করে ওর কোণে ধরে বললেন, ল সেরি, তোরে সব হাতে কলমে শিখাইতে হইব। চুরি করতে শিখছে, আদব কায়দা শিখে নাই। তুষি এতটা নির্বোধ মনে হয় না কোনোদিনও হয়েছে। ও চোখ ঝাপটে ঝাপটে বলল, গোসলের সাথে আদব কায়দারও সম্পর্ক আছে? চোর হওয়া কত সহজ, চোর থেকে ভালো হওয়া অনেক কষ্টের দাদি। হাসনা সজোরে একটা ধমক দিলেন। চুপ! শওকত দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে তোমরা যাচ্ছই? রোকসানার চেহারায় বিরক্তি। খুব তেজ নিয়ে বললেন, হ্যাঁ, আর থেকে কি করব? যে ছেলের জন্য স্বামীর সাথে তর্ক করলাম, রাগারাগি করলাম, সে তো আমার মেয়েটাকে ওইভাবে ঠকালো। শওকতের মুখটা আরো কালো হলো। উত্তর দিতে পারল না। জয়নব বললেন, ঠকাল বলা যায় না, তুমি তো বিয়ে দেবে না বলে ঘোষণা করলে, সেটা তো করা যায় অবস্থায় যদি স্বার্থ এরকম কিছু ঘটাতো, তখন আমরা ওকে দোষ দিতে পারতাম। বিয়ে তো ভেঙে দিয়েছি তুমি, রোকসানা। কেন দিয়েছিলাম তা তো আর তোমার অজানা নয় মা। আমার মেয়েকে যে পানিতে ঠেলে ফেললো, তার কোনো জবাবদিহি চেয়েছো ওর কাছে? শরীফুল মুখ খুললেন এবার, তবে কণ্ঠের নম্রতা কমেনি। বললেন, রুকসানা, তাহলে তো অনেক কথাই বলতে হয়। ক্লাবের ম্যানেজমেন্টারের সাথে আমার কিন্তু কথা হয়েছিল। ওখানকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আগে আইরিন তুষিকে ঠেলে পানিতে ফেলে দিয়েছিল। জবাব দেই তাহলে, ওর কাছেও চাওয়া উচিত না? সবাই যেন আকাশ থেকে পড়ল। হতবাক হয়ে মুখ দেখলো একে অন্যের। রেহনুমা তাজ্জব বনে বললেন, তুমি জানলে কি করে? তুষি যে সেদিন ওইভাবে ফুলে পড়ে গেল, আমি কি ব্যাপারটা এত কাকতালি নিয়েছি? পরে যোগাযোগ করেছিলাম ওনাদের সাথে, তখন শুনলাম এসব। রোকসানা অবাক হয়ে বললেন, কি, আমার মেয়ে এই কাজ করেছে? অসম্ভব। আইরিন মাথা নুইয়ে ঢোক গিললেন। বুঝতে পারল সবার চোখ ওর উপর। এই তীব্র অস্বস্তি না বাড়াতে কাউকে কিছু না বলেই লাগেজ টেনে তরবর করে বেরিয়ে গেল সে। রোকসানা তেজি কণ্ঠ নেমে এলো এবার। আসলে ও তুষিকে পছন্দ করে না তো। আবার পার্টিতে কথা ছিল ওর একার হোয়াইট গাউন পরার, সেখানে তুষি পরে এসে থিম নষ্ট করাতে মনে হয় ওর মাথা ঠিক ছিল না। কেউ আর কথা বাড়ালো না, তবে বিরক্তি সবার মুখে। রোকসানা ফের সুর বদলে বললেন, সে যাই হোক, সেজন্য তো স্বার্থ আমার মেয়ের সাথে কমিটির থেকে আরেকজনকে বিয়ে করতে পারে না ভাইজান। শওকত বললেন, এখন কি করব বলো? মারবো ওকে ধরে? ছোট থাকলে মারতাম, বকতাম, কিন্তু সে এখন যা তৈরি হয়েছে, কথা শোনানো তো দূর, উল্টো আমি দুটো কথা শুনে ফেরত আসি। নিজে ইনকাম করছে, স্বাবলম্বী হয়েছে, যা ভালো বুঝে তাই করছে। অন্য কোনো মেয়ে হলে বলতাম ওর বউ, ওর দায়িত্ব, কিন্তু মেয়েটা আমাদের দুজনের কাউকেই তো ফেলে দিতে পারবো না। সাইফুল বললেন, স্বার্থ তো ছেলে মানুষ, কিন্তু তুই ওর ফুপি সানা, এভাবে রাগ করলে কি হয়? সন্তানের তো ভুল হবেই। হ্যাঁ ভাইজান, তুমি তো এই কথা বলবেই। তোমার মেয়েকে বিয়ে করেছে না? তোমার ওই মূর্খ মেয়ে নিয়ে ভাইজানের ডাক্তার আর পুলিশ ছেলেতে যে যুদ্ধ লেগেছে, দিন তো তোমারই। সাইফুলের মুখটা থমথমে হয়ে গেল। জয়নব ধমকে বললেন, এসব কি কথা? বড় ভাইকে সম্মান করতে জানো না? আমি আর কিছু জানতে চাই না আম্মা।
তোমাদের জ্বালাতেও চাই না। আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি, তোমরা থাকো তোমাদের নাতি নাতনি নিয়ে। তোমার কথা শুনে মনে হচ্ছে সার্থকে মেয়ে জামাই না বানাতে পেরে খুব দুঃখ পাচ্ছ, অথচ ওর একটা ফাঁকফুকর পেলে তুমি সবার আগে লাফিয়ে ওঠো মা। লিভিং রুমে তর্ক বিতর্ক চলছে। আইরিনের এসব ভালো লাগছিল না। লাগেজ টানতে টানতে সোজা লনে এসে দাঁড়ালো ও। ঠোঁট ফুলিয়ে মুখে বাতাসে শ্বাস নিল কিছু পল। চোখটা জলে ভরে গেল এমনি। গুমড়ে উঠল স্বার্থর জন্য। মানুষটা কেন ওকে ভালোবাসলো না? কেন ওকে অন্য চোখে দেখতে পারলো না? হয়তো ও ভুল পথ নিয়েছিল, কিন্তু ভালোবাসার তো ভুল ছিল না। যেখানে তুষি একটা গণ্ডমূর্খ, বস্তি থেকে উঠে এসেও সব জিতে নিল, সেখানে ছোট্ট থেকে সবার প্রিন্সেস হয়ে শূন্য রয়ে গেল আইরিন। মেয়েটার ধ্যান ছুটল হর্নের শব্দে। অনেকক্ষণ ধরে প্যাঁপু আওয়াজটা বাজছে পেছনে। বিরক্ত হয়ে ফিরে চাইল আইরিন। জামিল জানালা থেকে মাথা বের করে বলল, সরুন, নাকি ওপর দিয়ে চালাবো? আইরিনের মন ভালো না। অন্য সময় তুমুল ঝগড়া করতে পারত, কিন্তু আজ চুপচাপ সরে গেল এক পাশে। এতেই ভ্রু দুটো বেঁকে গেল ওর। তৎক্ষণাৎ গাড়ির ইঞ্জিন অফ করে নেমে এলো জামিল। একদম সামনে এসে বলল, মিস আয়োডিন, কাঁদছেন কেন? কে মেরেছে? আইরিন হতভম্ব হয়ে বলল, মারতে যাবে কেন? তাহলে চোখ ভাসিয়ে ফেলেছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিষণ্ণ এবং মনক্ষুণ্ণ নারী। আইরিন নাক কুঁচকে বলল, কি? এই সোজা করে বলুন, আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, এত কঠিন বাংলা বুঝি না। বাংলা ইংলিশ ছাড়ুন, আপনাকে প্রথমবার কাঁদতে দেখে আমার হজম হচ্ছে না। আইরিন ভ্রু কুঁচকে বলল, কেন? কেমন কুমিরের কান্না মনে হচ্ছে। আইরিন এসব বাগধারা বোঝে না। চোখ পিটপিট করে বলল। কুমিরও কাঁদে? জামিল হাসিটা চাপা দিয়ে বলল, আপনার কি হয়েছে বলা যাবে? ঢং করছেন কেন, জানেন না? আমি আসলে কিছু জানি না। সাতবাজি বিয়ে করেছে, আপনি জানেন না? হ্যাঁ, তা জানি। বিয়ে করেছে, এখন তো সারা জীবনও কাঁদতে, তাই না? কাঁদাবে, তাই না? ওর জায়গায় আপনি কাঁদছেন কেন? আইরিন খিটমিট করে বলল, ফাজলামো করছেন, মজা নিচ্ছেন তাই না? ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর উনি টুসিকে বিয়ে করলো। এখন আমি কাঁদবো না তো কি আপনার গলা ধরে নাচবো? সবেগে মাথা ঝাঁকালো জামিল। নো, নো চান্স। আপনি খুব খারাপ নাচেন। আমি আর কখনো আপনার সাথে নাচতে চাচ্ছি না। আইরিন মেজাজ খারাপ করে বলল, আচ্ছা, ইল ম্যানার তো আপনি। এই আপনি নেমেছেন কেন? যান, নিজের কাজে যান। সাথে মুখ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। জামিল ফোঁস করে শ্বাস ফেলে পকেট থেকে রুমাল নিয়ে বাড়িয়ে দিল ওর সামনে। আইরিন থমথমে গলায় বলল, নো থ্যাঙ্কস। কাজল ঘাটে গেছে। মিথ্যেওয়ালা জায়গা পান না, কাজল দিয়েছি আমি। ও, দেননি? আচ্ছা থাক, বাড়িয়েছে যখন নিন। আইরিন নিল থাবা মেরে। ব্যস্ত হাতে মুছল চোখ দুটো, আবার ফেরত দিল। জামিল বলল, নিজেকে শক্ত করুন মিস আয়ুজরি। আচ্ছা আইরিন। আচ্ছা, যাই হোক, শুরুতে তো তো আছে। আপনি আমার কথা শুনুন। স্বার্থর জন্য দুঃখ পাবেন না, বরং আনন্দ পান এই তেরা ঘাড়ের ছেলেটা আপনার কপালে না জোটার জন্য। সান্ত্বনা দিতে এলে ভালো করে দিন, উল্টোপাল্টা কথা বলছেন কেন? কি যে বলবো, আসলে এই মুহূর্তে আপনার জন্য আমার অনেক মায়া লাগছে। আইরিন ভেঙচি কেটে বলল, মিথ্যুক। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। সেদিন ডান্স ফ্লোরে সাথের সাথে টুসিকে নাচানোর জন্যই তো আমাকে আটকে রেখেছিলেন। ধরা পড়ায় জিভ কাটলো জামিল। মাথা চুলকে বলল, তাতে কি? এখন ওকে সাহায্য করেছি, এরপর আপনাকে করব। আমি তো খুব পরোপকারী মানুষ। চায় না সাহায্য। আমি আপনার শত্রু নই, বরং একদিক থেকে আমাদের অসীম মিল। মনে মনে আমরা আত্মীয়। আইরিন কপাল গুছিয়ে বলল, আত্মীয়? যেমন চোরে চোরে মাস্তুতো ভাই, তেমন ছ্যাঁকায় ছ্যাঁকায় ছ্যাঁকাতো ভাই। অল্প হোক বা বেশি, ছ্যাঁকা তো আমরা দুজনেই খেয়েছি, তাই আমরা আত্মীয়। আইরিন তবদা খেয়ে চেয়ে রইল। দাঁত বের করে হাসলো জামিল। ভ্রু উঁচিয়ে বলল, সুন্দর কথা বলেছি না? চাইলে দার্শনিক হতে পারতাম। আপনি কি আসলে ইঞ্জিনিয়ার? জি, কেন? এত লেম ইঞ্জিনিয়ার আমি আমার জন্মে দেখিনি। জামিলের হাসিটা দপ করে মুছে গেল এমনি। কিছু বলার আগেই রোকসানা হাজির হলেন সেখানে। ওকে দেখে বলল, আরে বেটা তুমি? জামিল সালাম দিয়ে বলল, স্যার ডাকল আন্টি আছে বাসায়? সহসা মুখ কালো করে ফেললেন তিনি। ঝামটা মেরে বললেন, জানি না, চলো কিউটি। মেয়ের হাতটা টেনে নিয়ে গাড়িতে উঠে বসলো রোকসানা। জামিল একটু অবাক হলো। হাসি খুশি নারী হঠাৎ রেগে মেগে পাড়ি দিচ্ছে গাড়ি কেন? ততক্ষণে ওদের গাড়ি গেটে পৌঁছে যাচ্ছে। সে সময় আইরিন খোলা জানালা থেকে একবার পাশ ফিরে চাইল। অমনি জামিল হাত নেড়ে বলল, বাই বাই। ভেঙচি কেটে মুখ আবার ফিরিয়ে নিল আইরিন।
জামিল ভরকে যায়, বিড়বিড় করে বলে। এরা বিটিভির অ্যান্টেনা নাকি? যখন তখন ঝিরঝির করে কেন? স্বার্থ তৈরি হচ্ছে। অমনিভাবেই কয়েকবার দূরের পথটা দেখল সে, অপেক্ষা করলো। বসন্তে শীতল হাওয়ার মতো কারো আগমনের জন্য তুষি এলো তখনই। বাইরে পায়ের শব্দ পেয়ে তুরন্ত নজর সরিয়ে পাথর হলো স্বার্থ। মনোযোগ ফেললো আয়নায়। তুষির গতি থামলো চৌকাঠে এসে। চুপটি করে দাঁড়ালো ঠেস দিয়ে দেয়ালে। জিভে ঠোঁট চুবিয়ে মাথা নুইয়ে রইল। পা দিয়ে খুঁটলো মেঝের টাইলসটা। সময় কাটে, অথচ একটা কথাও বলে না ওরা। তুষি আবারও চাইলো প্রশ্ন করবে, সোজাসুজি জিজ্ঞেস করবে কালকের কথা, কিন্তু মনে হলো সেটা বড্ড বেহায়াপনা হবে, তাই আর বলল না কিছু। এর মাঝে মিন্টি এলো, জানালো জামিল এসেছে। স্বার্থ বেরিয়ে যেতে নেয়, তুষি নড়ে চড়ে ওঠে, যেন বলতে চাই কিছু। ফিরতে রাত হবে। ইউষার দিন আজকেও ভালো কাটেনি। ঘুম থেকে উঠে দেখেনি অয়নকে, ফোনও ধরছে না আজ। মানুষটা এত ভেঙে পড়লে জানলে ইউষা কখনোই এরকম পাকামো করতে যেত না। যখন প্রথম অয়ন বলেছিল ও তুষিকে ভালোবাসে, ইউষার উচিত ছিল সেই দিনই সত্যি বলে দেয়া। এই অনুতাপ, আফসোস এখন প্রতিদিন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়েটা পোড়া শ্বাস ফেলে বাসার ভেতরে এলো। অমনি মুখোমুখি হলো জামিলের সাথে। ঠোঁট টেনে হাসলো ছেলেটা, ছোট শব্দে বলল হাই। ইউষাও হাসলো একটু, সালাম দিল পরপর। জামিল শুধালো, এক্সাম চলছে? হ্যাঁ, আজকে থেকে শুরু। প্রিপারেশন কেমন? ওই আর কি। আপনি কখন এলেন? এই তো সবে। তুমি দিন দিন এত শুকিয়ে যাচ্ছ কেন ঈশা? খাওয়া দাওয়া করো না? ইউষা মলিন চোখে হাসলো, কথা পাল্টে বলল, আপনি থাকুন জামিল ভাই, আমার একটু তাড়া আছে। প্রথম পরীক্ষা, আগে ভাগে যাওয়া দরকার। আমি আসি। জামিলের মন খারাপ হলো বোধহয়। মুখে হাসি কমলে একটু, মাথা নেড়ে বলল, যাও। ইউষা বেরিয়ে গেল। মেয়েটা যাওয়ার দিকে চেয়ে রইল সে। তক্ষুনি পাশে এসে দাঁড়ালো স্বার্থ। পারফিউমের গন্ধেই জামিল বুঝলো কে। সেই আগের মতোই উচ্ছল হেসে তাকালো, বলল, ডাকলি চলে এলাম। বের হয়ে কথা বলি। দুজন যেতে নিলেই তনিমাও ঘর থেকে উদ্বেগ নিয়ে বললেন, কিরে কই যাচ্ছিস, খাবি না? বাইরে খেয়ে নেব। আরে জামিল, ওর নাস্তা দিলাম তো। আমিও বাইরেই খাবো আন্টি। এদেশের পুলিশদের তো চেনেন, কথা না মানলে জেলে ভরে দেয়। তনিমা হেসে ফেললেন। স্বার্থ ওর কলার ধরে টান মারল। হোঁচট খেতে খেতে আসমানির মতো এগুলো ছেলেটা। শওকত সবে খেতে উঠেছেন। রাত তখন অনেক। হাত ধুয়েছেন বেসিনে। ঘাড় ফিরিয়ে বললেন, আর কতক্ষণ বসে থাকবি? খেয়ে নাও। তনিমা ঘড়ি দেখে বলল, দেখি আর একটু, দুটো ছেলে কেউ এসলো না। তোমার মেজো ছেলের কথা জানিস না, তবে অয়ন নিশ্চয়ই ব্যস্ত, না হলে ও এত রাত করে ফেরার লোক না। রেহনুমাও বসে আছেন না খেয়ে, যাকে ছাড়া খান না তিনি। বললেন, আমারও তাই মনে হয় আপা। স্বার্থ তো প্রায় বাড়ি ফিরতো না, কিন্তু অয়ন খুব কাজ না থাকলে দেরি করে ছেলে না। তনিমার চিন্তা কমল না তাও। তিনি তো জানেন ছেলের মনে কী অবস্থা এখনো। বাড়ি থেকেই না সন্ন্যাসী নিয়ে নেন। শুধু ছোট কণ্ঠে বললেন, ফোনও ধরে না। রেহনুমা মেয়েদের দিকে দেখলেন একবার। তুষি ইউষা যেন দুটো পুতুল পাশাপাশি বসে আছে, কারো মুখে কথা নেই, তবে একরাশ চিন্তায় ওরা। উনি কপাল কুঁচকে বললেন, কি রে উষা, তুষি না হয় স্বার্থের জন্য খাচ্ছে না, তুই বসে আছিস কেন? দরজায় লেগে থাকা ইউষার আগ্রহী নজর ততষ্ট হয়ে ফিরল, নড়ে চড়ে বলল, আমি তো মা, ওই তোমরা খাওনি কেউ? আমি খেলে কেমন দেখায় তাই বসে আছি। সাইফুল বললেন, কাউকে আর বসতে হবে না, টেবিলে চলে এসো। উষা, তোমার কাল পরীক্ষা নেই? না আব্বু, আবার 4 দিন পর। আর একটু বসি, ভাইয়ারা আসুক। এদিকে তুষি মহাচিন্তায় পড়েছে। একদিকে অয়ন, ওর জন্য খারাপ লাগছে বই কি। কাল কত কঠিন কঠিন কথা শোনালো ও নিজে, আবার কিছু হলো না তো। কিন্তু যা বলেছে উপায় ছিল না, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছিল যে। অন্যদিকে স্বার্থর চিন্তাও কিছু কম নেই। লোকটা হঠাৎ এমন পাথর হলো কেন? কাল থেকেই ওর সাথে ঠিকঠাক কোনো কথা বলছে না, কিছু উল্টাপাল্টা শুনিয়ে জ্বালাচ্ছেও না। তখনই বাইরে হর্নের শব্দ এলো। দারোয়ান মোটা গেট টেনে সরালেন। ওই ঝমঝমের শব্দে তড়াক করে লাফিয়ে উঠল তুষি। চোখে মুখে সীমাশূন্য উদ্বেগ ছুটে এলো সাথে। তনিমা একটু হাসলেন, পরপর ডুব দিলেন আরেক ছেলের অপেক্ষায়। স্বার্থ বাড়ি ঢুকলো। বসার ঘরে সবাইকে ছাপিয়ে কথাবার্তা না বলে সোজা রওনা হলো ঘরে। তুষি ওড়নার সুতোতে হাত প্যাঁচাতে প্যাঁচাতে দাদির দিকে চাইল। হাসনা সঙ্গে সঙ্গে চোখের ইশারায় বোঝালেন, যা।
তুরাম ছুটল তুষি, সেই সকালের মতো দরজার একপাশে জড়সড় হয়ে দাঁড়ালো। স্বার্থ ইউনিফর্ম ছাড়লো, ওয়াশরুমে গেল, চোখে মুখে পানি দিয়ে আবার বেরিয়ে এলো, অথচ একটা কথাও বলল না। তুষি মেজাজ এইবার গরম হয়ে যায়। কি ভাব নিচ্ছে দেখো, কাল তো ঠিকই ইনিয়ে বিনিয়ে চুমু খেয়ে ফেললো। নিজের সব ঝাল তুষির ঠোঁটের উপর দিয়ে মিটিয়েছে, থুতনি শুদ্ধ সারা রাত জ্বলেছে ওর, কিন্তু তাও ও কিচ্ছু বলেনি, কোনো দোষও করেনি। তবে এত ঠাটবাট কিসের? তুষি আর দাঁড়ালো না, কথা না বললে নেই, কাল আর পরশু অবধি দেখবে ওর এত কথা বলারও শখ নেই। তুষি একা একা ভেঙচি কাটে। আসমা উপরে এলো তখনই, সামনে ওকে পেয়ে বলল,